আগস্ট যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ছাত্র জনতার বিজয় ন্যাসাত করতেই মিডিয়ার উপর পরিকল্পিত হামলা, বলছেন আল মামুন। আমার বিশ্বাস তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, একান্ত সাক্ষাৎকারে পার্থ। জানাবো, ভ্রমণ করার মতো পরিস্থিতি হলেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত। এবং সর্বশেষ জানাবো, আন্দোলনে নিহত নাইমা রাকিব পরিবারের পাশে আমরা, বিএনপি পরিবার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমার বিশ্বাস তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, একান্ত সাক্ষাৎকারে পার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট জামিনে পান ব্যারিস্টার পার্থ। এদিকে ৮ আগস্ট নোবেল জয়ী ডক্টর ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত দলগুলো রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিএনপি সমর্থিত দলগুলো সক্রিয় রয়েছে। দেশের রাজনীতিতে সমসাময়িক ইস্যু নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সাক্ষাৎকারটি নিয়েছেন মানিক রায়হান বাপি। সত্যি কথা বলতে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তবে প্রত্যাশা বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করতে হবে। এই সরকারের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্যতা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। যারা এই সরকারের তারা ব্যক্তিগতভাবে সফল মানুষ, যেহেতু তারা হঠাৎ করে আসছে সেহেতু তাদের সুযোগ সাহায্য ও সময় দিতে হবে। তারা তো শুধু সুষ্ঠু নির্বাচনের কাজ হাতে নেয়নি, তারা যেহেতু রাষ্ট্র মেরামতের পরিকল্পনা করছে, কতটুকু কিভাবে সংস্কার করবেন এখন পর্যন্ত তারা তো কোনো গাইডলাইন দেননি। বিশেষ করে রাষ্ট্র মেরামতের কি গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন ও কত সময় ওনাদের দরকার তখন বলা যাবে, কতদিন মেয়াদ হওয়া উচিত। বিশেষ করে ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, এটা মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে, আমাদেরও আকাঙ্ক্ষা আছে। মূল কথা হচ্ছে এই সরকারের সময়টা নির্ধারণ করবে তারা কি ধরনের রাষ্ট্র মেরামত করতে চান। মন্ত্রীদের পাশাপাশি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান গ্রেপ্তার হয়েছেন, যার দুর্নীতি নিয়ে আপনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। তাকে দরবেশ খেতাব দিয়েছিলেন ব্যারিস্টার পার্থ। অবশ্যই দেশের মাটিতেই সালমান এফ রহমানের বিচার হবে, দরবেশের বিচার বাংলার মাটিতেই হতে হবে। বাংলাদেশের অর্থনীতি নিতেই ধ্বংস করেছেন, ইকোনমিক সিস্টেমও ধ্বংস করেছেন। দেশে এই যে গণহত্যা রয়েছে, দেশে যে গণহত্যা হয়েছে তার সঙ্গে তিনি সরাসরি জড়িত। যুগান্তর স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে সেটার কিভাবে মূল্যায়ন করবেন ব্যারিস্টার পার্থ? সরকার কিছু কাজ শুরু করেছে, দুর্নীতি না অনিয়মের বিরুদ্ধে যেসব কাজ শুরু করেছে সেগুলো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আমি মনে করি আরো পথ বাকি আছে। যুগান্তর নিকটবর্তী সময়ে বিএনপির সঙ্গে জোটে যাবেন কিনা ব্যারিস্টার পার্থ, এই মুহূর্তে এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না। এগুলো বিষয় সামনে দেখা যাবে। নির্বাচন কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি কি হচ্ছে, সময় এলে বোঝা যাবে। যুগান্তর বাংলাদেশের ভবিষ্যতে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ব্যারিস্টার পার্থ? আগামীর প্রধানমন্ত্রী কে হবেন সেটা জনগণ ঠিক করবেন। আমার ধারণা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি জনগণের যেটা ইচ্ছা সেটা আমাদের ইচ্ছা হবে। আমরা এইটাই চাই। আমরা চাই একটা সুষ্ঠু ধারার রাজনীতি থাকুক। যুগান্তর আওয়ামী লীগের ভবিষ্যতে কি হতে পারে ব্যারিস্টার পার্থ, এটা নির্ভর করবে তাদের কর্মপন্থা ভবিষ্যৎ দিনগুলোতে, তাদের ভূমিকার উপর। বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি তাতে তারা ধ্বংস হয়ে যেতে পারে, আবার ভালো নেতৃত্ব নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেও পারে। তবে যে হত্যা ও গণহত্যার দায়ভার আওয়ামী লীগের উপর পড়বে, তাদের মানুষের মনের ভেতরে জায়গা করে নিতে আরো বহু বছর সময় লাগবে। আমি নীতিগতভাবে মনে করি এখন আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। যুগান্তর সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে, এটাকে কিভাবে দেখেন ব্যারিস্টার পার্থ? আওয়ামী লীগ সরকার মনে করেছিল জামায়াতকে নিষিদ্ধ করলে তারা কর্মসূচি দেবে, পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জামায়াতে আন্দোলন হিসেবে ট্যাগ লাগানোর চেষ্টা করবে, কিন্তু তাতে তারা সফল হয়নি। যুগান্তর, তাদের কি নিষিদ্ধ থাকা উচিত নাকি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত? ব্যারিস্টার পার্থ, রাজনৈতিক দল কখনো মানুষের মন থেকে নিষিদ্ধ হয় না। সেই ধরনের কোনো কাজ না করলে কলমের খোঁচা দিয়ে কোনো দল নিষিদ্ধ হয় না। ২১ আগস্ট যুবদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। আগামী বুধবার ২১ আগস্ট সব জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন, জখম। ২৮ অক্টোবর লগি বৈঠক তাণ্ডব। রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, হাজার অধিক শিশু ছাত্র যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে বুধবার যুবদল সব জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ভ্রমণ করার মতো পরিস্থিতি হলেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার সফর মতো হলেই তার বিদেশে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। খালেদা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, তিনি সুস্থ।
তিনি অসুস্থ ফ্লাই করার মতো পরিস্থিতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশ আজকে একটি নবতর স্বাধীনতা পেয়েছে। একবার আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস পেয়েছি, এবার 5 আগস্ট নতুন প্রজন্ম দেখতে পেল। স্বাদ পেল স্বাধীনতা কাকে বলে, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা কাকে বলে। তিনি আরো বলেন, দেশে মানবাধিকার ছিল না, এক ব্যক্তি শাসন ছিল। সেখানে থেকে আজ আমরা মুক্ত হয়েছি। গণতন্ত্রের যাত্রাপথের মুক্তিকে আমাদের সমুন্নত রাখতে হবে। নবনিযুক্ত আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমি 32 বছর ধরে বিএনপি সদস্য। আমাদের নীতি নির্ধারণী ফর্মে স্থান দেওয়ার জন্য খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে। এটাই আশাবাদ ব্যক্ত করে গণতন্ত্র ফেরানোর আন্দোলন 16 বছর আগে বিএনপি শুরু করেছিল বলে উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর যোগ দিয়ে এই আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে। আজকে এই আন্দোলনের শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতজন শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের কামনা করি। ছাত্র জনতার আগস্ট বিপ্লবে দেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আগস্ট বিপ্লবে বাংলাদেশ সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেজন্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও এসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত তারা সবসময় জনগণের সাথে থাকবে, কখনো স্বৈরাচারকে স্থান দেবে না। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতেই মিডিয়ার উপর পরিকল্পিত হামলা, বলছেন আল মামুন। স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে পরিকল্পিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ আল মামুন। আল মামুন দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তিনি এই ধরনের ঘটনার বিস্ময় প্রকাশ করেন এবং ঘটনার নিন্দা জানান। জাতীয় ছাত্র সমাজের সভাপতি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম, আর গণমাধ্যমের উপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা। এটা সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া। মিডিয়ার উপর হামলা মানে সারা বিশ্বের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় ছাত্র সমাজ সহ সারা দেশের প্রায় সব ছাত্র সংগঠন এবং জনতা মিলে যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের এই আন্দোলনকে কিভাবে নস্যাৎ করা যায় সেজন্য পরিকল্পিত এই হামলা। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর কোনো দল বা মত থাকতে পারে না। তাদের পরিচয় তারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের দেশকে অস্থিতিশীল করে এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এই হামলা তারা সবসময় করে গেছে। যেভাবে ছাত্র জনতা মিলে দেশে অভ্যুত্থান ঘটানো হয়েছে, সেভাবে ছাত্র জনতা মিলে এই সন্ত্রাসীদের রুখে দিতে হবে, যাতে গণমাধ্যমের কণ্ঠরোধ কেউ না করতে পারে। আন্দোলনে নিহত নাইমা রাকিব পরিবারের পাশে আমরা, বিএনপি পরিবার। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীগুলোতে নিহত শিক্ষার্থী নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা। কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের পাশে থাকতে গঠিত সেল আমরা বিএনপি পরিবার। এই সময় উপস্থিত ছিলেন আমার বিএনপি পরিবার এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, ছাত্রদলের এজিএস জান্নাতুল নাওরিন উর্মি, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, উত্তরা আধুনিক হাসপাতালের ডাক্তার তৌহিদ ও ডাক্তার নীল প্রমুখ। নাইমা সুলতানের বাবা গোলাম মোস্তফা চাঁদপুর জেলার মতলব উত্তরে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করেন। তাদের 2 মেয়ে এবং 1 ছেলে শুধু পড়াশোনার উদ্দেশ্যে মায়ের সাথে ঢাকায় থাকতেন। শহীদ নাইমা সুলতানা তিনি ভাই বোনের মধ্যে মেঝো। আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টর 5 নম্বর রোডের একটি বাসায় 4র্থ তলায় বেলকুনিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমা সুলতানা। এছাড়া রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আইডিডিজেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাকিব হাসানের পরিবারের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি রেহেনা আক্তার শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ। এছাড়া দৈনিক যুগান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম ইমনের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান জিয়া রহমান ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশনের একটি টিম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।